হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই বিষয়টি দুইটি ভাবে আলোচনা করতে যাচ্ছি। একটি হচ্ছে আমরা মেন বই থেকে পড়ব এবং আরেকটি হচ্ছে আমরা বুঝে বুঝে আমাদের যে নোট এই নোটটি পড়ব। তো প্রথমেই আমরা কিন্তু মেন বই বা মূল বই পড়ার আগে আমরা প্রথম যে ক্লাসটি সেখানে দেখেছিলাম যে ইতিহাস নিয়ে সামগ্রিকভাবে আলোচনাটা কিন্তু দেখেছিলাম। তো তোমরা যারা ওই ভিডিওটা দেখেছো তাদের জন্য আমাদের এই ইতিহাসটা বোঝা আরো বেশি সহজ হয়ে যাবে। যদি নাও দেখে থাকো পরবর্তীতে দেখে নিও। তো যাই হোক, আমরা চলো শুরু করা যাক আমাদের ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম নিয়ে। ঠিক আছে? তো প্রথম দিকে তোমরা সবাই জানো যারা ওই ভিডিওটা দেখেছিলে যে একসময় আমাদের দেশের রাজা বাদশাহ তারাই রাজত্ব করতো, মানে রাজত্ব ছিল আমাদের হাতে। কিন্তু কিন্তু এই যে ঔপনিবেশিক যুগ কখন সূচনা হয়, যখন আমাদেরকে হারিয়ে ইউরোপীয় বণিকরা আগমন করে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আগমন করলেও তারা কি আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। সেই পর্যন্তই ছিল আমাদের রাজত্ব। ঠিক আছে? এদের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ঠিক আছে, এই যে নামটা ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এই নামটা তোমরা মনে রাখবা, প্রতিযোগিতায় এগিয়ে যায়। ঠিক আছে? 1757 সালে এই বিষয়টা, এই সালটা তোমাদেরকে মনে রাখতে হবে কারণ এটা তাৎপর্যপূর্ণ একটি সাল। 1757 সালে বাংলা, বিহার ও উড়িষ্যা নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে তারা ক্ষমতা দখল করে নেয়। ঠিক আছে? বাংলার নবাব ছিল কে? সিরাজউদ্দৌলা, মনে আছে? বাংলায় ইংরেজদের শাসন চলে কত? 1947 সাল পর্যন্ত। তার মানে কি অলমোস্ট 200 বছর। ঠিক আছে? অলমোস্ট 200 বছর। 190, রাইট? তো অলমোস্ট 200 বছর তারা ইংরেজরা বাংলার উপরে কি শাসন করে, শোষণ করে। এভাবে 1757 সালের পর বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে আমরা বলি ঔপনিবেশিক শাসন। ঠিক আছে? তো এই যে ঔপনিবেশিক শাসন বলতে কি বোঝায়? এটা হচ্ছে 1757 সালের পরে আহ বিদেশি ক্ষমতা যখন আমাদের রাষ্ট্র ক্ষমতা দখল করে নেয়। ঠিক আছে? দখল করে যে বাংলায় যে শাসন প্রতিষ্ঠিত হয় তাকে আমরা কি বলি? ঔপনিবেশিক শাসন বলি। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে? আমাদের বাইরে থেকে এসে আমাদের দেশের যে রাষ্ট্র ক্ষমতা, বা এক কথায় বলতে পারো যে দেশের ক্ষমতা যারা দখল করে নেয় তারাই হচ্ছে সেই যেই আমলে দখল করে নেয় সেই আমলই হচ্ছে ঔপনিবেশিক যুগ। আর যারা দখল করে নেয় তারা কি ঔপনিবেশিক শাসক। ঠিক আছে? আর 1757 সাল থেকে 1747 সাল পর্যন্ত কি ইংরেজ আমলকে ঔপনিবেশিক যুগ বলে। ঠিক আছে? তার মানে কি অলমোস্ট 200 বছর প্রায় এটা কি ঔপনিবেশিক যুগ আমাদের জন্য। ঠিক আছে? 47 সাল থেকে ইংরেজ শাসন আমলকে ঔপনিবেশিক যুগ বলে। ঔপনিবেশিক যুগ বলতে তাহলে কি বোঝায় সেটা আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে? আহ আবার আরেকটু রিপিট করি। আমাদের দেশের শাসন ব্যবস্থা যখন বাইরের দেশের আহ লোকেরা এসে, ঠিক আছে, ক্ষমতাটা দখল করে নেয়, দখল করে নিয়ে তারা আমাদেরকে শাসন করে। কারা করে? বাইরের লোকেরা আমাদের দেশকে শাসন করে, আমাদেরকে শোষণ করে। ঠিক আছে? তো এই যে সময়কালটা নবাবের পরাজয়ের পরে 1757 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত এই যে প্রায় 200 বছর সময়টা, এটাই হচ্ছে ঔপনিবেশিক যুগ। বুঝে গেছে? তাহলে সালটা মনে রাখবো, কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত। ঠিক আছে? এই এতটুকু, জাস্ট এতটুকু হবে, এখানে মনে রাখতে হবে। আমি লিখে দিই, এটা হচ্ছে 1757 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত এই সময়কালে। ঠিক আছে? এইবার বাংলায় ঔপনিবেশিক শাসন। উপনিবেশ বলতে কি বোঝায়? এমন একটি ভৌগোলিক অঞ্চলকে বোঝায় যা একটি বিদেশি সার্বভৌম রাষ্ট্রের রাজনৈতিক প্রভুত্ব ও প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন থাকে। ঠিক আছে? তার মানে একটা নির্দিষ্ট অঞ্চলের শাসকরা রাজনৈতিক প্রভুত্ব এবং প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকে। ঠিক আছে? তো আমরা
কাদের ছিলাম? আমরা তাদের আন্ডারে ছিলাম। তো সেটা হচ্ছে তাদের কি উপনিবেশ। উপনিবেশীকরণ একটি প্রক্রিয়া, ঠিক আছে? উপনিবেশীকরণ একটি প্রক্রিয়া, যে প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্থনৈতিক শোষণ ও লাভের উদ্দেশ্যে এক দেশ অন্য দেশকে নিজের দখলে আনে, ঠিক আছে? তার মানে একটা শক্তিশালী দেশ একটা দুর্বল দেশকে কি করে? দখল করে। দখল করে কি? দখল করে কি করে? দখল করে নিজের আন্ডারে নিয়ে এসে সকল ধরনের শাসন, শোষণ এবং যত ধরনের লাভ সব তারা করে। ঠিক আছে? লাভ বলতে কি এই দেশ থেকে সকল খাজনা বা সবকিছু পাচার করে তারা কি তাদের দেশে নিয়ে যেত। তারা এই দেশের মানুষের উপরে অন্যায় অত্যাচার করে তাদের থেকে শোষণ করত। ঠিক আছে? শাসনের নামে শোষণ করত। দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। ঠিক আছে? দখলকৃত দেশটি দখলকারী দেশের উপনিবেশে পরিণত হয়। ঠিক আছে? তার মানে যারা বাইরে থেকে আসছে, মনে করো এই যে ক দেশ, ঠিক আছে? এটা খুবই শক্তিশালী একটা দেশ এবং এখানে খ দেশ, এটা খুবই দুর্বল দেশ, ঠিক আছে? তো ওই ক দেশ আসে খ দেশে, ঠিক আছে? খ দেশে আসে কি করার জন্য? শাসন করার জন্য, ঠিক আছে? শাসন করার জন্য এসে কি সকল ধরনের সুযোগ সুবিধা যত ধরনের লাভ তুলে নেওয়া যায় সব এই খ দেশ থেকে ক দেশে সব তুলে নিয়ে যায়, ঠিক আছে? তো এই জন্য কি বলা হয় এই ক দেশ কি ক দেশের উপনিবেশ খ দেশ, ঠিক আছে? এই খ দেশটা হচ্ছে উপনিবেশ। উপনিবেশ কিসের উপনিবেশ? ক দেশের উপনিবেশ। এই যে খ দেশটা, ঠিক আছে? এটা হচ্ছে উপনিবেশ। প্রায় 200 বছর এভাবে ইংরেজ ঔপনিবেশ শাসনাধীনে ছিল, ঠিক আছে? প্রায় 200 বছর ছিল। আর যেটা বলছিলাম 1757 সালে পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলা পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল, যা নানা আন্দোলন এবং সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে শেষ হয়, ঠিক আছে? তাহলে এটা একটু মনে রাখতে হবে। এই এতটুকু মনে রাখতে হবে, 1757 সালে পলাশী যুদ্ধে বাংলার নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের মধ্য দিয়ে এই শাসনের সূচনা হয়েছিল, যা আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে 1947 সালে শেষ হয়, ঠিক আছে? তো কিভাবে এই ঔপনিবেশিক শাসন সূচনা হয়েছিল তা জানার আগে আমরা বাংলার রাজনৈতিক অবস্থা কেমন ছিল এটা জেনে নিব, ঠিক আছে? মানে তখন যে বাংলার যে রাজনৈতিক অবস্থা বা তখন বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল, রাজনৈতিক অবস্থা কেমন ছিল, এটা নিয়ে আমরা জানবো। অর্থাৎ তখনকার শাসন আমলটা কেমন ছিল। তো দেখা যাক তখন বাংলার রাজনৈতিক পটভূমি কেমন ছিল, মানে ঔপনিবেশিক শাসনের আগে, তার মানে কি নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের আগে তখন ঠিক কেমন ছিল। প্রাচীন কাল থেকে বাংলার অঞ্চলের মানব বসতি কথা জানা যায়, ঠিক আছে? প্রাচীন কাল থেকে, ওই যে গত ভিডিওতে আমরা কিন্তু এটা আলোচনা করেছিলাম, এই অঞ্চলটি বরাবরই ছিল ধন সম্পদে পূর্ণ একটি এলাকা, ঠিক আছে? এই যে আমরা যেখানে বসবাস করি, অর্থাৎ ভারত উপমহাদেশ, এই অঞ্চলটা অনেক ধন সম্পদ যেমন ছিল তেমনই জমি খুবই উর্বর, ঠিক আছে? ফসল ফলানোর জন্য। ফলে ইংরেজের আগমন অনেক আগে থেকেই এখানে বাইরে বিভিন্ন স্থান থেকে মানুষের আগমন ঘটতে থাকে। তার মানে ইংরেজরা তো পরে আসে, ঠিক আছে? তার আগে থেকেও কিন্তু বিভিন্ন স্থান থেকে বিভিন্ন জায়গা থেকে মানুষরা কিন্তু এখানে আসতে থাকে, ঠিক আছে? সকলের আকর্ষণের প্রধান লক্ষ্য ছিল বাংলার অর্থনৈতিক প্রাচুর্য, ঠিক আছে? তার মানে সবাই কি করে বাংলায় যে টাকা পয়সা বা অর্থ খাজনা যা যা কিছু আছে, যত ধন সম্পদ আছে, এই সকল ধন সম্পদের দিকেই কিন্তু আকৃষ্ট হয়ে বাংলায় আসে, ঠিক আছে? আহ খ্রিস্টপূর্ব যুগে মানে ওই যে গতদিন আমরা আলোচনা করছিলাম যে যীশু খ্রিস্টের জন্মেরও আগে তখন বহিরাগত আর্য ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় প্রবেশ করেছিল, ঠিক আছে? খ্রিস্টের পূর্বের আগে কারা ছিল তখন? আর্য ভাষাভাষীরা, তার মানে আমাদের পূর্বপুরুষ বলা যেতে পারে। খ্রিস্টপূর্বীয় 3য় শতকে বাংলার উত্তরাংশ দখল করেন ভারতের মৌর্য সম্রাট অশোক, ঠিক আছে? এই সম্রাট অশোক, এটা কিন্তু খ্রিস্টপূর্ব 3য় শতকে, ঠিক আছে? বাংলার উত্তর অঞ্চল প্রথমে তারা দখল করেন কে? মৌর্য সম্রাট অশোক। সে সময় পুণ্ড্রনগর, ঠিক আছে? পুণ্ড্রনগর, এই যে পুণ্ড্রনগর এটার নাম কিন্তু তোমরা শুনে আসছো, পুণ্ড্রবর্ধন ভুক্তি হয় মৌর্যদের প্রদেশ। মৌর্যদের পর ভারত প্রতিষ্ঠা হয় গুপ্ত সাম্রাজ্য, ঠিক আছে? ভারতে কি
গুপ্ত সাম্রাজ্যের প্রতিষ্ঠিত হয়। তাহলে দেখো প্রথমে কি আর্য, তারপরে মৌর্য। এই যে দেখো প্রথমে আর্য, তারপরে কারা আসে, এই যে মৌর্য সম্রাট অশোক, ঠিক আছে, তারপরে কি মৌর্য, আর্যর পরে আসে হচ্ছে মৌর্য, এবং মৌর্যের পর ভারতে কি আসে, গুপ্ত, তাই না, এই যে গুপ্ত। তার মানে এইভাবে একের পর এক কিন্তু আসতেই থাকে বিভিন্ন জায়গা থেকে, এবং তারা ক্ষমতা দখল করতে থাকে। তো কিসের উপরে কি সেটা আমরা একটু মনে রাখতে পারি। চতুর্থ শতকে বাংলা এবং দক্ষিণ পূর্ব বাংলার কিছু অংশ গুপ্ত সাম্রাজ্যের অধিকারে আসে, ঠিক আছে। তখন গুপ্ত এটা এটা আর একটু বিস্তার করছিল। গুপ্তদের পতনের পর প্রথম সময় শতকে বাংলার উত্তর পশ্চিমাঞ্চলের প্রথম বাঙালি শাসক শশাঙ্ক কর্তৃক স্বাধীন রাজ্য প্রতিষ্ঠা হয়। তাহলে গুপ্তর পরে কি, তোমরা এইভাবে ফ্লোচার্ট তৈরি করবা, ঠিক আছে। ফ্লোচার্ট বলতে কি বোঝায়, যে কোনটার পরে কোনটা আসে, এইভাবে একটা ফ্লোচার্ট তোমরা তৈরি করবা, ঠিক আছে। তাহলে তোমাদের মেমোরাইজ করতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে। তো গুপ্তর পরে এই গুপ্তটা এটাকে এলিমিনেট করে বা তাকে সরিয়ে দেয়। সরিয়ে দিয়ে কারা আসে, তাকে পরাজিত করে আসে হচ্ছে রাজা শশাঙ্ক, ঠিক আছে, প্রথম বাঙালি শাসক। ইনি হচ্ছে প্রথম বাঙালি শাসক। এটা মনে রাখতে হবে যে প্রথম বাঙালি শাসক কে, শশাঙ্ক, ঠিক আছে। প্রথম বাঙালি শাসক শশাঙ্ক। তো শশাঙ্কের আগে যারা আসে তারা কি ছিল, তারা আর্য ছিল, মৌর্য ছিল, গুপ্ত ছিল, ঠিক আছে। তারা কিন্তু বাঙালি না। বাঙালি কারা, বাঙালি হচ্ছে শশাঙ্ক। একই সময়ে পূর্ব ও দক্ষিণ পূর্ব বাংলায় বঙ্গ নামে আরেকটি স্বাধীন রাজ্য আহ গড়ে উঠেছিল, ঠিক আছে। তার মানে ওই ওই সময় বঙ্গ নামে গড়ে উঠেছিল। তো শশাঙ্ক মৃত্যুর পর 100 বছর ধরে বাংলায় অরাজকতা চলতে থাকে। এই যে শশাঙ্ক, এই শশাঙ্কের মৃত্যুর পরে একটা সময়কাল, ঠিক আছে, একটা সময়কাল যেখানে কি এই 100 বছর, 100 ইয়ার, ঠিক আছে, 100 বছর কেউ মানে রাজত্ব করেনি বা কেউ শাসন করতে পারেনি, ঠিক আছে, কেউ রাজ্য চালাতে পারেনি এই সময়, ঠিক আছে। তো এই যে শশাঙ্কের মৃত্যুর পর 100 বছর ধরে বাংলায় অরাজকতা চলে, এটাকে সংস্কৃতির ভাষায় মোৎসন্যায় যুগ বলে, ঠিক আছে, মোৎসন্যায় যুগ বলে। মোৎসন্যায় যুগ বলতে কি বোঝায়, চলো আলোচনা করি। মোৎসন্যায় যুগ বলতে বোঝায় যে মানে মাছেরা কি করে, মাছেরা বড় বড় মাছ কি করে, ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলে, ঠিক আছে, ছোট ছোট মাছকে ধরে খেয়ে ফেলে। তো এই যে বড় মাছ ছোট 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 মাছকে ধরে খেয়ে ফেলে, আবার যে মাছটা খেয়ে ফেলে না তাকেও কি তার থেকে আরো বড় মাছে খেয়ে ফেলে, ঠিক আছে। এই ব্যাপারটা এই ব্যাপারটা কি মোৎসন্যায়, ঠিক আছে। তো এই যে এই যুগে তখন কি হতো, দেখা যাচ্ছে যারা একটু শক্তিশালী, যারা একটু স্ট্রং কোনো দেখা যাচ্ছে সাম্রাজ্য বা শক্তিশালী রাজা আর এক দুর্বলকে মেরে তারা ক্ষমতায় দখল করতো। এইভাবে যারা যত শক্তিশালী তারা কি তত দখলদারিত্ব করতো, এবং একটা অরাজকত্ব পরিবেশ সেখানে চলতে থাকে। তার মানে সেখানে স্থিতিশীল বা স্টেবিলিটি ছিল না। এরপর বাংলাদেশের দীর্ঘস্থায়ী রাজ্য প্রতিষ্ঠা হয় 8ম শতকের মাঝ পর্বে। তারপরে দীর্ঘস্থায়ী বলতে একদম পাকাপোক্ত একটা শাসন প্রতিষ্ঠিত হয়। প্রায় 400 বছর বাংলাকে শাসন করে পাল রাজারা, ঠিক আছে। এরা প্রায় 400 বছর শাসন করে, ঠিক আছে, পাল রাজারা, ঠিক আছে, মনে রাখতে হবে। তারপরে পাল যে সকল রাজা, ঠিক আছে, পাল রাজারা কি 400 বছর ধরে, তার মানে কি দাদা, ছেলে, ছেলের ছেলে, আবার তার ছেলে, নাতি পুতি, তাই না, সবাই মিলে শাসন করে। এখানে কত বছর, এখানে প্রায় 400 বছর তারা শাসন করে। তাহলে পাল রাজাদের আসার আগে 100 বছর এই সময়টাকে কি বলা হয়, মাৎসন্যায় যুগ, ঠিক আছে, যুগ মাৎসন্যায় যুগ মনে থাকবে। আচ্ছা, পালেদের পতনের পর 11 শতকের শেষের দিকে আবার বিদেশি শাসনের অধীনে চলে যায়, ঠিক আছে। পালেদের পর আবার আহ বিদেশি শাসনের অধীনে চলে যায়, ঠিক আছে, 11 শতকের শেষের দিকে। এটা মনে রাখতে হবে। তো পালরা 400 বছরের পরে 11 শতকের দিকে, তখন 11 শতক চলছিল, ওই সময়ের দিকে আবার
বিদেশি শাসনে চলে যায়। ঠিক আছে? দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসা সেন রাজারা বাংলা সিংহাসন দখল করে নেয়। ঠিক আছে? তখন দক্ষিণ ভারতের কর্ণাটক থেকে আসে কারা? সেন রাজারা। তো এই যে পাল বংশকে কি করে তারা? পরাজিত করে সেন সেন বংশের শাসনামল তখন শুরু হয়। ঠিক আছে? সেন শাসনের অবসান ঘটে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির হাতে। ঠিক আছে? তো এই যে এনার হাতে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি, দেখছো এই নামটা মনে রাখবা। তো এরা কি করে? সেন রাজাকে পরাজিত করে কি রাজা লক্ষণ সেনকে পরাজিত করে। সেনদের ভিতরে কে? রাজা লক্ষণ সেন, তাকে পরাজিত করে মুসলিম শাসনের সূচনা করে। 1204 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ বখতিয়ার খিলজির দখলে ছিল। ঠিক আছে? 1204 থেকে শুরু করে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলার পশ্চিমে নদিয়া ও উত্তর বাংলার কিছুটা অংশ বখতিয়ার খিলজির দখলে ছিল। তো কয় বছর? 2 বছর। ঠিক আছে? 2 বছর এই এতটুকু জায়গা বখতিয়ার খিলজির দখলে ছিল। তারপর কি 1338 সাল পর্যন্ত বাংলা জুড়ে মুসলমান শাসনের বিস্তার ঘটতে থাকে। তাহলে 1300 সাল পর্যন্ত কি করে? মুসলিম শাসনের বিস্তার ঘটতে থাকে। এ সময়ের মধ্যে বাংলার কয়টি অংশে বিভক্ত ছিল? 3টি অংশে দিল্লির সালতানাতের 3টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠা হয়। ঠিক আছে? 3টি অংশে দিল্লি সালতানাতের 3টি প্রদেশ বা বিভাগ প্রতিষ্ঠা হয়। এই বিভাগগুলো কোনগুলা? উত্তর বাংলায় লখনৌ এবং পশ্চিম বাংলার সাতগাঁও এবং পূর্ব বাংলার সোনারগাঁও নামে পরিচিত। ঠিক আছে? এই যে 3টা বিভাগ সেই সময় কত সালের দিকে? 1338 সালের পরে। ঠিক আছে? তো এই যে 3টার নাম, এই 3টার নাম একটু মনে রেখো। 1338 সালে সোনারগাঁওয়ে শাসনকর্তা ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে বাংলার স্বাধীনতা ঘোষণা করেন। ঠিক আছে? তবে 1338 সালে কি হয়? সোনারগাঁওয়ে শাসনকর্তা, সোনারগাঁও যার অধীনে ছিল, ফখরুদ্দিন মোবারক শাহ দিল্লির সুলতানদের বিরুদ্ধে বিদ্রোহ করে স্বাধীনতা ঘোষণা করেন। ঠিক আছে? তারা দিল্লি শাসন তারা মানবে না। তো এই কারণে তারা তাদের বিরুদ্ধে বাংলার যে স্বাধীনতা সেটা তারা ঘোষণা করেন। এভাবে বাংলায় স্বাধীন সুলতানি যুগের সূচনা হয়। তো ওই যে তারা দিল্লি শাসন চায় না, ঠিক আছে? দিল্লির যে সকল সুলতান তাদের বিরুদ্ধে গিয়ে তারা স্বাধীন সুলতানি যুগের সূচনা ঘটে তখন থেকে। তবে বাংলার এক বৃহদাংশ অধিকার করে স্বাধীনভাবে রাজত্ব করার মাধ্যমে সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠা করে বলে ধরা হয়। ঠিক আছে? এই যে ফখরুদ্দিন মুবারক শাহ তিনি বিদ্রোহ শুরু করলেও বলা হয় যে শামসুদ্দিন ইলিয়াস শাহ বাংলার প্রকৃত স্বাধীনতা প্রতিষ্ঠাকারী। ঠিক আছে? ইলিয়াস শাহ শাহী বাঙ্গালা এবং শাহী বাঙ্গালিয়ান উপাধি ধারণ করেন। এটাকে ইলিয়াস শাহ। ঠিক আছে? ইলিয়াস শাহ। এটা ইলিয়াস শাহর নামটা তো আমাদের মনে রাখতে হবে। স্বাধীন সুলতানি আমলের উপর অন্যতম উল্লেখযোগ্য শাসক ছিলেন সুলতান আলাউদ্দিন হুসেন শাহ। ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা এবং এবং কি করে? এবং বাংলার শিল্প সাহিত্যের বিকাশে অবদান অপরিসীম। তার মানে দেখা যাচ্ছে তারা কি করে? তারা ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা, তার মানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সবাই মিলেমিশে শান্তিতে বসবাস করা শুরু হয় সেই যুগে। ঠিক আছে? বাংলার শিল্প সাহিত্যের বিকাশে তার অবদান অপরিসীম, অর্থাৎ খুবই ভালো, তাই না? 1538 সালে অবসান ঘটে বাংলার স্বাধীন সুলতানি শাসনের। অবশ্য এর আগে মুঘল শক্তির দিল্লির শাসন দখল করেছিল। ঠিক আছে? এর আগেই মুঘল শক্তি কি করেছিল? দিল্লির সিংহাসন কিন্তু দখল করেছিল। তার মানে তাদের অবসান ঘটার আগেই মুঘল সম্রাট হুমায়ুন 1538 সালে উত্তর বাংলার গৌড় এবং লখনৌ দখল করলেও
বাংলায় তখন মুঘল শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। ঠিক আছে? তখন কিন্তু আম যে মুঘল যে সম্রাট, সে মুঘল সম্রাট আম এখানে দখল করলেও, ঠিক আছে? উত্তর বাংলার গৌড় এবং লখনৌ এটা দখল করলেও তারা কিন্তু সেখানে আ মুঘল শাসন প্রতিষ্ঠা করতে পারেনি। ঠিক আছে? এর কারণ হিসেবে বলা যায় যে বিহারের আফগান শাসক আ শের খান হুমায়ুনকে ১ম বাংলা ও পরে ভারত থেকে বিতাড়িত করেন। তো ১ম এ শের খান কি করে? হুমায়ুনকে কি করে? ১ম এ বাংলা থেকে এবং পরে সমগ্র ভারত থেকেই বিতাড়িত করে। ঠিক আছে? এ পর্বে বাংলার শাসন ক্ষমতা আফগানদের হাতে চলে যায়। ঠিক আছে? তখন তখন কি হয়? বাংলার যে শাসন ক্ষমতা বিতাড়িত করার পর তখন সেটা আফগানদের হাতে চলে যায়। তারপরে দেখো ভারতের মুঘলরা আবার সংগঠিত হয় ১৫৭৬ সালে রাজমহলের যুদ্ধে আফগানদের হারিয়ে দিল্লির সিংহাসন পুনরুদ্ধার করেন। ঠিক আছে? এই যে মোগলরা কি করে? আবার সংগঠিত হয়। তারা কিন্তু হেরে গিয়ে বসে থাকেনি। তারা আবার সংগঠিত হয় এবং ১৫৭৬ সালে রাজমহলের যুদ্ধে আফগানদের হারিয়ে, ওই যে আফগানরা কি করছিল? তাদেরকে হারিয়ে যে ক্ষমতা দখল করছিল না, তাদেরকে বিতাড়িত করে। তো তারা কি করে? আফগানদের হারিয়ে দিল্লির সিংহাসন আবার পুনরুদ্ধার করে। তার মানে তারা তাদেরকে হারিয়ে তাদের জায়গা আবার তারা দখল করে নেয়। এরপর সম্রাট আকবরের সময় ১৫৭৬ সালে পশ্চিম বাংলা ও উত্তর বাংলার অনেকটা অংশ মুঘলদের অধিকারে আসে। ঠিক আছে? মুঘলদের অধিকারে আসে ১৫৭৬ সালে পশ্চিম বাংলা এবং উত্তর বাংলার অনেকটা অংশ। আচ্ছা। বাংলার পূর্বাংশ মানে কি? আজকের বাংলাদেশ। অর্থাৎ সহজে মুঘলরা দখল করতে পারেনি। দেখছো? আমাদের দেশ কিন্তু তারা সহজে দখল করতে পারেনি। ১২ ভূঁইয়া নামে পরিচিত পূর্ব বাংলার জমিদাররা একযোগে মুঘল আক্রমণ প্রতিহত করেন। তো তখন আমাদের এই যে দেশের যে অঞ্চল এলাকা, এখানে ১২ ভূঁইয়া নামে পরিচিত। ঠিক আছে? ১২ ভূঁইয়াদের ভিতরে কিন্তু অনেকজন ছিল। তো সেই সম্পর্কে তোমরা আরো বিস্তারিত জানতে পারবে ইতিহাস পড়লে। তো তারা প্রতিহত করেন। তো আকবরের সেনাপতি মানসিংহ কয়েকবার চেষ্টা করেও ১২ ভূঁইয়াদের নেতা ঈশা খাঁকে পরাজিত করতে পারেনি। ঠিক আছে? সম্রাট জাহাঙ্গীরের আমলে ১৬১০ সালে মুঘল সুবেদার ইসলাম খাঁ চিশতি চূড়ান্তভাবে ১২ ভূঁইয়াদের পরাজিত করে ঢাকা অধিকার করেন। তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম অনুসারে কি জাহাঙ্গীরনগর ঢাকার নাম করা হয়। তো ঢাকার আগে পূর্ব নাম কি ছিল তোমরা জানো? যে জাহাঙ্গীরনগর। ঠিক আছে? মনে আছে? তোমরা কি কেউ পড়ছো এটা? যে ঢাকার যে নাম সেটা কি? জাহাঙ্গীরের নাম অনুসারে জাহাঙ্গীরনগর এই নামটা করা হয়। ওই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। ঠিক আছে? তোমরা নিশ্চয়ই চেনো। সম্রাট জাহাঙ্গীরের আমলে, অর্থাৎ এটা হচ্ছে ১৬১০ সালের দিকে, মুঘল সুবেদার ইসলাম খাঁ চিশতি চূড়ান্তভাবে ১২ ভূঁইয়াদের পরাজিত করে। তো এই যে ১২ ভূঁইয়ারা যারা যে জমিদাররা, ঠিক আছে? এই জমিদাররা বাংলাকে প্রোটেক্ট করতে চাইলেও বা করলেও একসময় কি তারাও পরাজিত হয় এবং পরাজিত হয়ে কি করে? এই যে মুঘল সুবেদার ইসলাম খান কি করে? চূড়ান্তভাবে তারা ঢাকা দখল করে। তো তৎকালীন দিল্লির সম্রাট জাহাঙ্গীরের নাম নাম অনুসারে জাহাঙ্গীরনগর নামকরণ করা হয়। ঠিক আছে? তখন দিল্লির সম্রাট কে ছিল? জাহাঙ্গীর। তো তার নাম অনুযায়ী এটাকে জাহাঙ্গীরনগর নাম করা হয়। এভাবেই বাংলার মুঘল অধিকার প্রতিষ্ঠা হয়। এই মুঘল শাসন চলে ১৮ শতকের মাঝামাঝি পর্যন্ত। ঠিক আছে? এই মুঘল শাসক আরো কে? ১৮ শতকের মাঝামাঝি পর্যন্ত এটা চলে। উম তো তাহলে দেখো ১৬, ১৭, ১৮ প্রায় অলমোস্ট ১৫০-২০০ বছর এরকম। ১৭৫৭ সালে তখন পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পতনের মধ্য দিয়ে মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। ঠিক আছে? এই যে ১৭৫৭ সালে মুঘল মুঘল যে শাসন এটার চূড়ান্তভাবে অবসান ঘটে। কেন নাকি? তারপরে ইংরেজ শাসন আসলো এবং ইংরেজ শাসনের পরে কি আমরা বিভিন্নভাবে কি করলাম? সেটা প্রতিহত করলাম। আমরা বিভিন্ন সংগ্রামের মাধ্যমে সেটা প্রতিহত করার পরে তখন কি হলো? তখন আল্টিমেটলি আমরা আমাদের স্বাধীনতা পেলাম। ভারতের স্বাধীনতা পেল এবং আমরা পাকিস্তান হিসেবে আলাদা হয়ে গেলাম এবং তারপরেও ১৯৭১ সালে কি আমরা পাকিস্তান থেকে আলাদা হয়ে সম্পূর্ণরূপে স্বাধীন বাংলা হিসেবে আ একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি। ঠিক আছে?
মুঘল শাসনের চূড়ান্ত অবসান ঘটে। ঠিক আছে? এরপরে কিন্তু আর মুঘল শাসন আসেনি। সেই সাথে বাংলার ক্ষমতা দখল করে ইংরেজ শক্তি। ঠিক আছে? এভাবেই শুরু হয় ঔপনিবেশিক শক্তির শাসন। তো এই যে সম্পূর্ণ যে ঘটনাটা, এটা কিসের আগে? ঔপনিবেশিক শাসন এটা শুরু হওয়ার আগে বাংলায় কি কি ঘটেছিল, ঠিক আছে? সেই সব নিয়েই আজকে আমরা আলোচনা করলাম। তো ঔপনিবেশিক শাসন আসার আগে কিন্তু অনেক কিছু হয়েছে, অনেক কিছু পাড়ি দিয়ে আমরা ঔপনিবেশিক শাসন দ্বারা শাসিত হয়েছি এবং আলটিমেটলি আমরা ওইটাকেও পাড়ি দিতে সক্ষম হয়েছি। এবার দেখো ঔপনিবেশিক যুগ। এবার উপনিবেশ বলতে কি বোঝায় এই নোটটা একটু দেখো। একটি শক্তিশালী রাষ্ট্র অন্য একটি দুর্বল রাষ্ট্রের ভূখণ্ড দখল করে রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রশাসনিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করলে তাকে কি বলা হয়? উপনিবেশ বলা হয়। ঠিক আছে? তারপর উপনিবেশিক যুগ কাকে বলে? ইউরোপীয় শক্তিগুলো, ঠিক আছে, ইউরোপীয় শক্তিগুলো, তার মানে ইউরোপের বিভিন্ন দেশ, বিশেষ করে ব্রিটিশ যারা এশিয়া এবং আফ্রিকার শাসনকাল। ঠিক আছে? তো তারা কি করে? এশিয়া এবং আফ্রিকাকে শাসন করে। যে সময়টা করে সেটা হচ্ছে উপনিবেশিক যুগ। ভারতবর্ষের প্রধান উপনিবেশিক হলো ব্রিটিশরা। ঠিক আছে? ভারতবর্ষের প্রধান উপনিবেশিক কারা? ব্রিটিশরা। তো যদি কেউ বলে তাহলে কি বলবো? ব্রিটিশরা আমাদের উপরে শাসন করেছে। তো প্রধানত, ঠিক আছে? তো বাংলায় ব্রিটিশদের আগমন কখন ঘটে? প্রথম ব্যবসার উদ্দেশ্যে আগমন ঘটে। ঠিক আছে? প্রথমে তারা ব্যবসার নামে আগমন করলেও কি করে? পরবর্তীতে তারা কি আমাদের ক্ষমতা দখল করে নেয়। তো ইস্ট ইন্ডিয়া কোম্পানির মাধ্যমে ক্ষমতা আরো বিস্তার করে। তারপরে কি হয়? 1757 সালে পলাশী যুদ্ধ, 1764 সালে বক্সারের যুদ্ধ এবং 1765 সালে দেওয়ানি লাভ। দেওয়ানি লাভ মানে তারা কি আমাদের থেকে ট্যাক্স আদায় করতো। ট্যাক্স আদায় করে তারা কি করতো? বিদেশে পাচার করে নিয়ে যেত, তাই না? তো উপনিবেশিক শাসনের মূল লক্ষ্য কি? বাংলার সম্পদ সব কোথায় নিয়ে যাবে? তাদের নিজ দেশ অর্থাৎ ইংল্যান্ডে নিয়ে যাবে। ভারতকে কাঁচামালের উৎস বানানো। তার মানে কি? তার মানে ভারতে যা যা আছে, ঠিক আছে, ভারতে যা যা উৎপন্ন হয় সবকিছু কি নিজের দেশে নিয়ে যাওয়া। তো ভারতকে কাঁচামালের উৎস বানানো। ইংরেজ পণ্যের বাজার তৈরি করা। ইংরেজ পণ্যের বাজার তৈরি করা। তো তারা কি করছে? তাদের যে পণ্য, ঠিক আছে, ওই পণ্যগুলো কি এখানে বিক্রি করতে নিয়ে আসে। এটাও ছিল তাদের লক্ষ্য, যে তাদের পণ্য ছাড়া আর কোনো পণ্য এখানে এদেশে চলবে না। রাজনৈতিক কর্তৃত্ব স্থায়ী করা। তো তারা রাজনৈতিকভাবে কি হস্তক্ষেপ করে, এবং রাজনৈতিকভাবে হস্তক্ষেপ করা এটা তারা স্থায়িত্ব করতে চায়, মানে তারা চিরকাল এই ক্ষমতায় থাকতে চায়। উপনিবেশিক শাসনের বৈশিষ্ট্য কেমন? যে বিদেশিদের হাতে কেন্দ্রীভূত থাকবে। ঠিক আছে? ক্ষমতা কাদের হাতে থাকবে? বিদেশিদের হাতে থাকবে। আমাদের কাছে কোনো ক্ষমতা নেই। যাদের দেশ তাদের ক্ষমতা নেই, বাইরের দেশের লোকেরা তারা ক্ষমতা নিয়ে বসে থাকবে। দেশীয় শাসকদের ক্ষমতা রায়। তো দেশের যারা শাসক, তথাকথিত শাসক আছে, তাদের শাসন ক্ষমতা কমিয়ে দেওয়া। ঠিক আছে? তারপরে আইন, বিচার ও শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন। ঠিক আছে? আইন, বিচার ও শিক্ষা ব্যবস্থায় পরিবর্তন আনে। তারপরে শাসন পরিচালনা হয় কি? শাসকের স্বার্থে, জনকল্যাণে নয়। তো শাসন করা হয় কিসের জন্য? মূলত জনকল্যাণে করলে ভালো, কিন্তু এখানে কি শাসকদের উদ্দেশ্যে, শাসকদের নিজেদের পেটের জন্য তারা শাসন কার্য চালনা করে। তো উপনিবেশিক শাসনের প্রভাবে কি হয়? অর্থনৈতিকভাবে কি হয়? কৃষকদের উপরে অতিরিক্ত কর বাড়ে। ঠিক আছে? তার মানে কি? কৃষকরা নিজেরাই খেতে পারে না, আর উল্টো আরো কর দিতে দিতে তারা একেবারে নাজেহাল হয়ে যায়। তো নীল চাষ এবং জমিদারি প্রথা, তার মানে একটা নির্দিষ্ট লোকের কাছে যত ধরনের সুযোগ সুবিধা সব কেন্দ্রভূত থাকা। ঠিক আছে? দেশীয় কুটির শিল্পের ধ্বংস। এই যে দেশে একটা কুটির শিল্পের একটা উজ্জ্বল ইতিহাস ছিল, তো সেটা কি ধ্বংস করে দেয়। তো সামাজিকভাবে কি হয়? সমাজ শ্রেণীর বৈষম্য, শ্রেণীভিত্তিক বৈষম্য। তার মানে কি করে তারা? বৈষম্য আনে। ঠিক আছে? ছোট ছোট বড়, সাদা কালো, মানে সবকিছুতে বৈষম্য আনে। ধর্ম হিসেবে বৈষম্য আনে। হিন্দু মুসলমানদের ভিতরে তারাই প্রথম কি করে? কনফ্লিক্ট বা সংঘাতের সৃষ্টি করে। পশ্চাৎ পাশ্চাত্য শিক্ষা বিস্তার। তার মানে এমন শিক্ষা ব্যবস্থা তৈরি করে যেটা তাদের জন্য উপকারী, আমাদের জন্য কোনো উপকারী না। তার মানে কি? আমাদের দাস বানিয়ে রাখতে যে ধরনের শিক্ষা ব্যবস্থা দরকার, তারা সেই শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়ে গিয়েছে। ঠিক আছে?
রাজনৈতিকভাবে কি রাজনৈতিক চেতনার বিকাশ ঘটে। ঠিক আছে? যে কেউ আমাদেরকে দখল করে রাখছে, কেউ আমাদেরকে আম শোষণ করছে, শাসন করছে। তাদের কি করবে তাদেরকে? তাদের যে প্রতিহত করার যে চেতনাটা, এটাই হচ্ছে জাতীয় চেতনা। আচ্ছা। সংগঠিত প্রতিবাদের সূচনা। তো এর ফলে কি হয়? সংগঠিতভাবে সবাই একত্রিত হয়ে প্রতিবাদ শুরু করে। বাংলার মানুষের প্রক্রিয়া তো বাংলার মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? ১ম এ বিচ্ছিন্নভাবে মানে একে, একে প্রতিবাদ করে। ঠিক আছে? কিন্তু পরে কি হয়? পরে সংগঠিত হয়। তারপরে কৃষক, ফকির, সন্ন্যাসী এবং সাধারণ মানুষ সর্বত্রের মানুষ সবাই প্রতিবাদে অংশগ্রহণ করে। তো স্বাধীনতা সংগ্রামের ভিত্তি কি? ঔপনিবেশিক শোষণের বিরুদ্ধে। ঠিক আছে? আ বাংলার স্বাধীনতা সংগ্রামের সূচনা হয় আ ভবিষ্যতের ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের ভিত্তি তৈরি হয়। তো এই ছিল আমাদের মোটামুটি আজকের পাঠটা। তো আ বাণিজ্য, শাসন, শোষণ, প্রতিবাদ এবং তারপরে কি? তারপরে স্বাধীনতা। তো ১ম এ বাণিজ্য করার জন্য এসে কি করে? শাসন করে। শাসন করা শুরু করে দেয়। তার মানে কি ক্ষমতা তাদের নিজের হাতে নেয়। কিন্তু ক্ষমতা নিজের হাতে নিয়ে তারা কি করে? তারা শোষণ করে। তারা শাসনের নামে শোষণ করে। অর্থাৎ তারা ক্ষমতা দখল করে তারা যে আম আমাদের দেশের মানুষের ভালোর জন্য কিছু করবে, ভালোর জন্য কিছু না করে কি করে? তারা আ আমাদের থেকে লুটপাট করে। তারা আমাদের থেকে যত ধরনের সুযোগ-সুবিধা সব তারা নিয়ে যায়। দেশের আর্থিকভাবে একেবারে ভেঙে ফেলে। তারপরে কি? তারপর প্রতিবাদ গড়ে ওঠে এর উপরে। তারপরে এর উপরেই ভিত্তি হয় কি? স্বাধীনতার বীজ। তো ঠিক আছে? তো এই হচ্ছে আমাদের ইতিহাস। এটা উপনিবেশিক ইতিহাস। তো কোনটা কেন হলো আশা করি বোঝা গেছে। তোমরা যদি শেষ পর্যন্ত কেউ থেকে থাকো তাহলে কমেন্টে অবশ্যই জানাবে।